শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব 1 থেকে 10 নম্বর ধাপ, অর্থাৎ পূর্বের যে ভিডিওতে মাত্র 5টা ধাপ করেছিলাম, আজকে আমরা করব 1 থেকে শুরু করে সেই 10 নম্বর ধাপ পর্যন্ত। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো পূর্বে নেয় ঠিক এবারও প্রথম ধাপ হচ্ছে কি আমাদের ডিজাইন লোড নির্ণয়। প্রথম ধাপে আমাদের ডিজাইন লোড নির্ণয় করতে হবে। তো তার আগে দেখে নিই আমরা কোন অঙ্কটা করব। এটা মূলত হচ্ছে যে অধ্যায় 7-এর উদাহরণ নাম্বার 14 এবং ভিডিওর পার্ট নাম্বার হচ্ছে 3। তো আসুন দেখি 14 নম্বর উদাহরণে কি বলছে, যে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। বিমটির উপর প্রতি মিটার দৈর্ঘ্যে 2100 কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে নিম্নের তথ্যটির সাহায্যে আয়তাকার বিমটি ডিজাইন করো। এবং এখানে বিভিন্ন ডেটা দেওয়া আছে, এগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে আসবে। তো চলুন প্রথম ধাপটা আমরা সম্পন্ন করি। স্টেপ 1, ডিজাইন লোড নির্ণয়। প্রথম ধাপ হচ্ছে কি আমাদের ডিজাইন লোড নির্ণয়। তো এখানে দেওয়া আছে কি বিমের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 6 মিটার। তো লিখব দেওয়া আছে বিমের দৈর্ঘ্য এল সমান হচ্ছে কত, 6 মিটার। ধরি, মানে ঠিক পূর্বের ন্যায় আমরা কি ধরে নিতে হবে, আমাদের বিমের যে একটা গভীরতা, সেই গভীরতাটা আমাদের ধরে নিতে হবে। ধরি বিমের গভীরতা ডি ইজ ইকুয়াল টু কি, যেহেতু সাধারণভাবে স্থাপিত, তাই সাধারণভাবে স্থাপিত যে বিমের গভীরতা সেটা বের করার রুলস হচ্ছে কি L/10, মানে টোটাল যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের সাথে 10 দিয়ে ভাগ করলে আমরা আনুমানিক একটা গভীরতা পেয়ে যাব। 6 গুণন হচ্ছে কত, 100, মানে মিটার থেকে আমরা সেন্টিমিটারে করব এবং নিচে কত হবে, নিচে 10 হবে। এটা হচ্ছে যে রুলসের মধ্যে দেখিয়েছিলাম। এই যে সাধারণভাবে স্থাপিতের ক্ষেত্রে কি হবে 10, ফুললি কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে কি 12 এবং সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে কি আবার এটাও 10 এবং ক্যান্টিলিভারের ক্ষেত্রে হবে কত, 6। এগুলো পূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল এবং আবারও দেখিয়ে দিলাম। এখন গভীরতা আমরা কত পাইলাম, গভীরতা হচ্ছে এখানে 60 সেন্টিমিটার এবং এখান থেকে খুব সহজে আমরা কি পেয়ে যাব, প্রস্থ পেয়ে যাব। অতএব বিমের প্রস্থ বি ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 60/2, 30 সেন্টিমিটার। এখন বিমটি 1 মিটার বিবেচনা করে, বিমটির মধ্যে 1 মিটার বিবেচনা করে প্রথমত তার নিজস্ব একটা লোড বের করতে হবে, তারপর তার উপর আরোপিত যে লোড সেটা বের করতে হবে। নিজস্ব লোড 1 মিটারের জন্য যেহেতু তার দৈর্ঘ্য হবে 1 এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার, মানে এটা কি আমাদের মিটার করে নিতে হবে। গুণন হচ্ছে গভীরতা কত, 60 ভাগ হচ্ছে 100 ইন্টু কংক্রিটের একক ওজন 2400। তো নিজস্ব ওজন কত হবে, এখানে নিজস্ব ওজন হচ্ছে 0.30 গুণন হচ্ছে 0.60 গুণন হচ্ছে 2400, 432 কেজি/মিটার। 2 নম্বর হচ্ছে কি আরোপিত লোড, মানে তার উপরে কতটুকু লোড আরোপণ করা হয়েছে। তাহলে আরোপিত লোড 1 গুণন, এখানে আরোপিত লোড দেখাচ্ছে কত, 2100 কেজি। 2100 কেজি, মানে এটা 1 মিটারের জন্য, কিন্তু পুরো বিমের উপরে না, এটা কেবলমাত্র 1 মিটারের জন্য 2100 কেজি লোড
আরোপিত করা হয়েছে, তাহলে 2100। তাহলে এটার সাথে এটা যোগ করে দিলে আমরা মোট লোডটা পেয়ে যাচ্ছি, যোগ হচ্ছে 2100, তাহলে এটা হচ্ছে 2532 কেজি পার মিটার। এটা কি? এটা হচ্ছে ইউনিট ওয়েট, মানে একক ওজন। অতএব যেহেতু আমরা এটা 1 মিটারের জন্য পেয়েছি, তাহলে আমরা যদি চাই টোটালটা বের করব, মানে বিমের দৈর্ঘ্য যেহেতু 6 মিটার, তাহলে আমরা কি 6 মিটারের জন্য পাবো না? অবশ্যই। তাহলে এই 1 মিটারের সাথে আমরা যদি 6 মিটারের ওজনটা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? সেটা আমরা 6 মিটারের লোডটা পেয়ে যাচ্ছি। অতএব মোট ওজন বা লোড সেটা হচ্ছে কত? 6 গুণন 2532, তাহলে এটার সাথে 6 গুণ করলে হয় 15192 কেজি। এখানে জাস্ট কেজি হবে, কেজি পার মিটার না। আবার এখানে যেহেতু 6 মিটারের জন্য পুরোটাই বের করে নিচ্ছি, তাই এখানে শুধু কেজি হবে। তো এ হচ্ছে 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপ এখান থেকেই শেষ। তারপরে 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ কি ছিল? 2 নম্বর ধাপ ছিল আমাদের সর্বোচ্চ শেয়ার নির্ণয়। স্টেপ 2, সর্বোচ্চ শিয়ার বল ভি। এখানে সর্বোচ্চ শিয়ার বলটা নির্ণয় করতে হবে। তাহলে ভি সমান কি জানি আমরা? ডব্লিউ ভাগ 2। তাহলে ডব্লিউ এর মান কত? 15192 ভাগ হচ্ছে কত? 2। এটার সাথে যদি আমরা 2 ভাগ করে দিই, তাহলে কত পাই? এটা পাই 7596 কেজি। এখান থেকে 2 নম্বর ধাপ শেষ। এরপর আমরা হচ্ছে কি 3 নম্বর স্টেপ, স্টেপ 3। স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম ইজ ইকুয়াল টু কত? যেহেতু এটা সাধারণভাবে স্থাপিত বিম, তাই মোমেন্ট হবে WL ভাগ 8 গুণন হচ্ছে 100। যদি এটা আপনার ফুললি কন্টিনিউয়াস বা সেমি কন্টিনিউয়াস বা ক্যান্টিলিভার হতো, তাহলে কিন্তু আলাদা আলাদা সূত্র পড়তো, যেটা আবার স্মরণ করিয়ে দিচ্ছে। এখানে দেখেন যে যদি সাধারণভাবে স্থাপিত হয় তাহলে হবে এটা, ফুললি কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা, সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা, এবং ক্যান্টিলিভারের ক্ষেত্রে এটা। তো যেহেতু এটা সাধারণভাবে স্থাপিত, তাই এখানে আমাদের ডব্লিউ এর মান কত? এখানে এই যে ডব্লিউ এর মান 15192, 15192 গুণন এল। এল হচ্ছে কত? 6 মিটার, এবং এই 100টা উপরে চলে যাবে হিসাব নিকাশ করলে, এবং নিচে থাকতেছে 8। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 15192 গুণন 6 গুণন 100 এত ভাগ 8, তাহলে পাবো 113942 কেজি সেন্টিমিটার। এখান থেকে হচ্ছে আপনার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের ধাপ শেষ। এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপ হচ্ছে স্টেপ 4। স্টেপ 4টা হচ্ছে যে কার্যকরী গভীরতা নির্ণয়। তাহলে স্টেপ 4, কার্যকরী গভীরতা নির্ণয়। আচ্ছা বলেন দেখি এর সূত্র কি? এর সূত্র হচ্ছে ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম ভাগ আর বি। এখানে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, এম এর মান তো আমরা জানছি, বি এর মানও আমাদের জানা, কিন্তু আর এর মান অজানা। তো আর এর মান বের করার জন্য প্রথমে আমাদের কে এর মান বের করতে হবে। কে ইজ ইকুয়াল টু এন ভাগ এন প্লাস এফ এস ভাগ হচ্ছে কি এফ সি। তাহলে এখানে আসুন দেখা যাক যে এন এর মান কত দেওয়া আছে। এখানে এন এর মান দেওয়া আছে, হয়ে গেল 10। এখানে এন এর মান দেওয়া আছে 10, 10 প্লাস এফ এস, এফ এস এর মান দেওয়া আছে হচ্ছে 1400, এবং এফ সি এর মান দেওয়া আছে এখানে 94.5। অনেক সময় এফ সির মান কিন্তু
এভাবে দেওয়া থাকে না, একটু ঝামেলা করে দেওয়া থাকে, মানে এফ প্রাইম সি দিয়ে দেওয়া থাকে, তখন এটাকে আমাদের 45% দ্বারা গুণ করে এটা মান নিয়ে আসতে হবে। তো এখন এটা ক্যালকুলেশন করে কত পাবো সেটা দেখব। 10 ভাগ হচ্ছে 10 প্লাস 1400 ভাগ হচ্ছে 94.5, এটা হয় 0.403। তারপরে কে এর মান বের হয়ে গেলে আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে জে এর মান। জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে ভাগ 3। তাহলে 1 মাইনাস কে এর মান হচ্ছে কত, এই যে 0.403 ভাগ হচ্ছে 3 ভাগ 3 মাইনাস 1, এটা হয় 0.866। এটা এখন আমরা মান বের করব আর এর। আর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ সি জে কে। তাহলে 1/2 মান হচ্ছে কত, 0.5 ইন্টু এফ সি। এফ সি এর মান এখান থেকে আমরা দেখলাম কত, 94.5 গুণন জে এর মান হচ্ছে এখান থেকে এই যে এটা 0.866 গুণন এফ জে, তারপর কে এর মান এই যে এটা 0.403। এখন গুণ করার পালা। 0.5 গুণন 94.5 গুণন 0.866 গুণন হচ্ছে 0.403, এটা হয় 16.49। তো এখানে এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে আর এর মান সচরাচর 15.5 কি 15 থেকে 16.5 এর মধ্যে কিন্তু থাকে। এর থেকে যদি কম বেশি হয় তাহলে মনে সন্দেহ জাগাবেন আসলে ঠিক হচ্ছে কিনা, আবার এটাকে ট্রায়াল দিবেন। তো আসুন এখন আমরা মান বসাবো। এখানে এম এর মান কত পাইছি দেখে আসা যাক। এম এর মানটা পেয়েছি এখানে এই যে 11394, দুইটা শূন্য। আর এর মান পাইলাম এখানে 16.49 গুণন বি এর মান, এই যে এখান থেকে বি এর মান আমরা ধরে নিয়েছি কত, 30 সেন্টিমিটার। এটা গুণ করে কত পাওয়া যাবে দেখি। 1139400 16.49 গুণন হচ্ছে 30, এটা হয় 47.99, মানে এটা 48 সেন্টিমিটার। এখন আমরা এর আগে কিন্তু বুঝিয়েছি যে কার্যকরী গভীরতা কি, সেটা কিন্তু এর আগের ভিডিওতে বোঝানো হয়েছে। যদি এখনো না বুঝে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে আসবেন। তো এখন আমরা এই কার্যকরী গভীরতার সাথে কি যোগ করলে আমরা টোটাল গভীরতা পাবো? হ্যাঁ, কার্যকরী গভীরতার সাথে কার্যকরী কভারিং যদি আমরা যোগ করি তাহলে টোটাল আমরা গভীরতাটা পেয়ে যাব। তো কার্যকরী কভারিংটা কত ধরবো, এটার নিয়ম হচ্ছে আমাদের 4 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত আমাদের ধরতে হবে। এখন লিখব কি, অতএব মোট গভীরতা সমান হচ্ছে কত, 48 যোগ, আচ্ছা এখানে আমরা সর্বোচ্চটুকুই ধরি, তাহলে আমরা 6 ধরি। তাহলে কত হচ্ছে 48 49 50 51 52 53 54, তাহলে এটা হচ্ছে কত, 54 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে যে আমরা সবকিছু মান তো ধরে নিয়ে করলাম, মানে আপনার যে গভীরতা সেটা টোটাল দৈর্ঘ্যের সাথে 10 দিয়ে ভাগ করে ধরছি, তারপরে প্রস্থটা সেই গভীরতার অর্ধেক ধরে করছি, কিন্তু আমরা যে বিমটা ডিজাইন করতেছি সেটা কি আদৌ আমাদের ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? সেটা জানার উপায় কি, এখন যে আমরা যে গভীরতাটা পেয়েছি এখানে টোটাল গভীরতা ডি, এই ডি এর মানটা আমাদের ধরে নেওয়া মানের থেকে যদি কম হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ডিজাইন ঠিক হচ্ছে, আর যদি এই মানটা আমাদের পূর্বে ধরে নেওয়া মানের চেয়ে বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের ডিজাইনে কোথাও ভুল আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে মানটা বের করলাম হিসাব নিকাশ করে, এই মানটা হচ্ছে যে 54 সেন্টিমিটার, কিন্তু এখানে আমরা ধরেছি কত, এখানে
60 সেন্টিমিটার। তাহলে আমাদের মানটা কি ঠিক আছে? আপনারা বলুন ঠিক আছে কি না? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, কারণ এই মানটা ওই মানের চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি এটা ঠিক আছে। ঠিক আছে, তো এখন এখান থেকে হচ্ছে আপনার 4 নাম্বার ধাপ শেষ। এরপরের ধাপটা হচ্ছে আমাদের 5 নাম্বার ধাপ, স্টেপ 5। স্টেপ 5 কি? স্টেপ 5 হচ্ছে টার্ন রডের ক্ষেত্রফল নির্ণয়। টার্ন রডের ক্ষেত্রফল নির্ণয়, এস ক্ষেত্রফল নির্ণয়। এই সূত্র কি? এস ইজ ইকুয়াল টু এম ভাগ এফ এস জেডি। তাহলে এম এর মান কত? এই যে এম এর মান এখানে দেওয়া আছে 11, 3, 9, 4, 2টা 0 ভাগ হচ্ছে এফএস। এফএস এর মান হচ্ছে কত? এফএস এখানে 1400 ধরছিলাম, 1400। জে এর মান হচ্ছে কত? 0.866 এবং ডি এর মান, ডি এই যে এখানে কার্যকরী গভীরতা, সেটা হচ্ছে কত? 48। আর এখান থেকে যেটা পাবো সেটা হবে টার্ন রডের ক্ষেত্রফল। 11, 3, 9, 4, 2টা 0 ভাগ হচ্ছে 1400 গুণন 0.866 গুণন হচ্ছে 48। এটা হয় 19.578, মানে 19.58 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হচ্ছে যে টোটাল যে রডগুলো ব্যবহার হবে বিমের মধ্যে, টোটাল রডের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট সাইজের নির্দিষ্ট ব্যাস বিশিষ্ট রড ধরে নিই, তাহলে আমরা টোটাল কতগুলো রড পাবো সেটা আমরা বের করব। এখন পঁচিশ মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে রডের সংখ্যা n ইজ ইকুয়াল টু আপনার যে টোটাল ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা দিবেন উপরে 19.58 ভাগ হচ্ছে পাই ভাগ 4 ইন্টু ডি স্কোয়ার। ডি মানে কি? একটা রডের যে ডায়া, যেটা সাপোজ এখানে আমরা ধরছি কত? 25 মিলিমিটার, মানে 2.5 সেন্টিমিটার স্কোয়ার ভাগ এটা পাচ্ছি 3.98 টি, মানে এটা একটুর জন্য 4টা হয়নি, তাহলে এটা হবে কত? 4 টি। তাহলে রড ব্যবহার হচ্ছে কয়টা? 4টা 25 মিলিমিটার ব্যাসের। এই যে 4টা 25 মিলিমিটার ব্যাসের রড ব্যবহৃত হচ্ছে। আর এ হচ্ছে আপনার 5 নাম্বার ধাপ। এখান থেকে 5 নাম্বার ধাপ মোটামুটি শেষ। তো এরপরে আমরা যাব 6 নাম্বার ধাপে। 6 নাম্বার ধাপ, আসুন দেখি 6 নাম্বার ধাপে কি বলে। 6 নাম্বার ধাপ হচ্ছে কি? শিয়ার পীড়ন নির্ণয়, ভি এর মান। এটা ভি আবার এই ভি না, এটা হচ্ছে বড় ভি, আর এটা এবং এটা হচ্ছে কি? ছোট হাতের ভি। তারপরে হচ্ছে যে যতদূর ব্যাপী স্ট্র্যাপের প্রয়োজন। তো এই 6 নাম্বার ধাপে বলে দিবে যে পরবর্তী ধাপে স্ট্র্যাপ লাগবে কিনা। এটা কিভাবে? যখন বিমে উৎপন্ন শিয়ার ভি, ছোট হাতের ভি, যদি কংক্রিটে উৎপন্ন শিয়ারের চেয়ে বেশি হয়, ভি প্রাইম সি, ভিসি, মানে বিমে উৎপন্ন যে শিয়ারটা, এই শিয়ারটা যদি কংক্রিটে উৎপন্ন শিয়ারের চেয়ে বেশি হয়, তাহলে আমাদের স্ট্র্যাপ প্রয়োজন আছে বা স্ট্র্যাপ লাগবে। তো চলুন অঙ্কে যাই, তারপরে তখন অঙ্ক করতে করতে ওটা বিস্তারিত বোঝা যাবে। তো এগুলো ধাপ মুখস্থ করবেন যে 7 নাম্বার যদি স্ট্র্যাপ লাগে, তাহলে যতদূর ব্যাপী স্ট্র্যাপ প্রয়োজন এ ধাপটা করা লাগবে। তারপরে করা লাগবে স্ট্র্যাপের ব্যবধান। আর যদি এখানে হিসাব নিকাশ করে দেখা যায় যে স্ট্র্যাপ লাগবে না, তাহলে আপনার এই দুইটা ধাপ করা লাগবে না। তখন ডিরেক্ট 6 নাম্বার ধাপের পরে চলে আসবেন 9 নাম্বার ধাপে। তখন চলে আসবে বন্ড পীড়ন নিরীক্ষা। তারপরে হচ্ছে আপনার বিস্তারিত চিত্র। এখন আমরা করব 6 নাম্বার ধাপ, স্টেপ 6, বন্ড পীড়ন,
6 নম্বর ধাপ হচ্ছে কি শিয়ার পীড়ন নিরীক্ষা। এটা সূত্র কি ভি ইজ ইকুয়াল টু ভিসিআর ভাগ হচ্ছে বি ডি। এখন ভিসিআরটা কি জিনিস এগুলো তো আমরা পরিচিত, বিডি পরিচিত, এটা হচ্ছে প্রস্থ এবং এটা হচ্ছে কি কার্যকরী গভীরতা। তো এখানে ভিসিআরটা কি আসলে, এই ভিসিআরটা হচ্ছে কি আপনার ক্রিটিক্যাল শিয়ার। ক্রিটিক্যাল শিয়ারটা হচ্ছে কি যে বিমের সাপোর্ট থেকে ডি দূরত্বে, এই যে এ ডি দূরত্বে যে শিয়ার উৎপন্ন হয় সেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল শিয়ার। তাহলে ভিসিআর ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি, এটা হচ্ছে বড় হাতের ভি, বিয়োগ হচ্ছে আপনার ওমেগা ডি ভাগ 100। এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে আপনার কি ক্রিটিক্যাল শিয়ার। তাহলে এ বড় ভি বলতে আপনার 2 নম্বর ধাপে যেটা পেয়েছি সেটা হচ্ছে কত, এই 2 নম্বর ধাপের যে শিয়ার ফোর্স বা শিয়ার বল, এটা হচ্ছে কিন্তু সেই শিয়ার বল এবং এটা হচ্ছে কি শিয়ার পীড়ন। তাহলে এখানে শিয়ার বলটা কত, এখানে 7596, 7596 বিয়োগ ওমেগা ডি, মানে এটা ইউনিট ওমেগা মানে হচ্ছে কি ইউনিট ওয়েট। ওমেগা মানে এই যেখানে 2532 কেজি, 2532 গুণন এই ডি এর মান, এই ডিটা হচ্ছে কি কার্যকরী গভীরতা, সে কার্যকরী গভীরতা কত পাইছি 48 পাইলাম, ভাগ হচ্ছে কত 100। এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এগুলো কিন্তু কেজিতে, এটাও কেজি এটাও কেজি, কিন্তু এখানে সে সূত্রে আপনার মিটার হওয়ার কথা ছিল কিন্তু না, এখানে সব সময়ের জন্য এটা আপনার সেন্টিমিটারে ব্যবহার হবে। এটা কিন্তু ভাইভাতেও ধরে অনেক সময় যে এই জায়গাতে আপনার কি হবে, সেন্টিমিটার হবে না মিটার হবে। তো এই জায়গায় ভুল করবেন না, এখানে সবসময় কি হবে, সবসময় এটাতে সেন্টিমিটারই আসবে। তাহলে দেখি এটা ক্রিটিক্যাল শিয়ারের মান কত আসে, 7596 বিয়োগ 2532, তাহলে এটা হয় 6380.64 কেজি। তাহলে ভিসি এর মান হচ্ছে 6380.64, বি বি এর মান হচ্ছে কত 30 সেন্টিমিটার, ডি এর মান হচ্ছে কত 48 সেন্টিমিটার। এখান থেকে ভাগ করে পাওয়া যাবে 30 গুণন হচ্ছে 48, এটা হয় 4.43 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই ধাপটা আমাদের কি ছিল, এই ধাপটা ছিল হচ্ছে যে শিয়ার পীড়ন নিরীক্ষা, মানে আমরা জাস্ট টেস্ট করে দেখলাম যে শিয়ার পীড়নটা আমরা যে বিমটা ডিজাইন করতেছি সেই বিমের শিয়ার পীড়নটা আদৌ কি ঠিক আছে কিনা। তো এটা ঠিক আছে কিনা আমরা কিভাবে বিবেচনা করব, আমরা দেখব প্রশ্নে যে মান দেওয়া আছে সে মানের চেয়ে সেটা কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে। তো চলুন প্রশ্নে দেখা যাক, আমরা পাইছি কত 4.43। দেখেন প্রশ্নে দেওয়া ছিল কত, এই প্রশ্নে দেওয়া ছিল ভি এর মান হচ্ছে 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের পেয়েছি কত, আমরা পেয়েছি হচ্ছে 4.43, কিন্তু প্রশ্নে দেওয়া আছে 14, মানে এটা অনেক বেশি আর এটা আমাদের অনেক কম। যেহেতু ওটার চেয়ে কম আছে, মানে এটার চেয়ে আমাদের কম শিয়ার পীড়ন উৎপন্ন হবে, তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের ডিজাইন ঠিক আছে, অতএব এটা হচ্ছে ঠিক আছে বা ওকে। তো আসুন এখন আমরা দেখব যে বিমের যে ডিজাইনটা করতেছি আমরা, সেই ডিজাইনে কি পরবর্তী ধাপ যে আমরা করব, সেই পরবর্তী ধাপটা এখানে নোটসে কি দেওয়া আছে, পরবর্তী ধাপ দেওয়া আছে যে যতদূর ব্যাপী স্ট্র্যাপের প্রয়োজন। তো আমরা বললাম কি এই ধাপ থেকেই জানা যাবে যে স্ট্র্যাপ লাগবে কিনা। তো সেটা কিভাবে, সেটা শর্ত বলছিলাম কি বিমে উৎপন্ন শিয়ার, এই যে বিমে উৎপন্ন শিয়ার যদি কংক্রিট উৎপন্ন শিয়ারের চেয়ে, এই যে এটা কোনটা মুড়াই দিচ্ছি মানে কি এটা আপনার ছোট ভি, তো বিমে উৎপন্ন শেয়ার কংক্রিট উৎপন্ন শেয়ারের চেয়ে যদি বেশি হয় তাহলে আমাদের স্ট্র্যাপের প্রয়োজন আছে। তাহলে বিমে উৎপন্ন শেয়ার কত 4.43। আর এখানে দেখি কংক্রিটে উৎপন্ন শেয়ার কত দেওয়া আছে, এখানে কংক্রিট উৎপন্ন শেয়ারের মান দেওয়া আছে আপনার এই যে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু আমরা পাইছি কত, আমরা পাইছি 4 দশমিক, আমরা পাইছি এখানে 4.43। তাহলে এই মানটা হচ্ছে কি আমাদের ওই মানের চেয়ে বড়, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের স্ট্র্যাপ প্রয়োজন আছে। তাহলে এখানে একটা কথা লিখে দিতে হবে, যেহেতু
ভি গ্রেটার দেন ভিসি, তাই স্টিরাপের প্রয়োজন আছে। তো স্টিরাপ কি জিনিস সেটা তো বুঝেন নাকি? সহজ ভাষায় বলতেছি, স্টিরাপ বলতে যে চুড়ির মতো দেখা যায়, যে আপনার বিম ডিজাইনের সময় দেখবেন যে চুড়ির মতো আপনার চার কোণা করে যে বাঁধা থাকে রডগুলো, সেটা হচ্ছে স্টিরাপ। তো স্টিরাপ অনেক সময় লাগে না, মানে এই মানটা যদি এটার চেয়ে আবার ছোট হয়ে যায় তখন আবার লাগবে না। তো এখানে স্টিরাপের প্রয়োজন আছে, যেহেতু এই মানটা বড় তাই স্টিরাপের প্রয়োজন আছে। তো এখন আমরা পরবর্তী ধাপ করব যে যতদূর ব্যাপী স্টিরাপের প্রয়োজন আছে। তাহলে স্টেপ 7 কি? যতদূর ব্যাপী স্টিরাপের প্রয়োজন। a প্লাস 2d, এটা হচ্ছে সূত্র। তো প্রথমে আমাদের a এর মানটা বের করতে হবে। তো a ইজ ইকুয়াল টু হচ্ছে কি l বাই 2 মাইনাস d ইন্টু ভি প্রাইম বাই ভি। তো এখানে একটু সাইড নোট করি, তো আসলে ভি প্রাইমটা কি? ভি প্রাইম হচ্ছে ভি মাইনাস ভিসি, মানে এই যে আপনার বিমে উৎপন্ন যে শেয়ার সেটা হচ্ছে কত? 4.43, এবং কংক্রিট উৎপন্ন শেয়ার হচ্ছে কত? দেখালাম কংক্রিট উৎপন্ন শেয়ার মান হচ্ছে কত? 4। তাহলে এটা বিয়োগ করে কত পাওয়া যায়? 0.43। এখন মোটামুটি বাকি মানগুলো সবগুলোই জানা, এল এর মান জানা, ডি এর মান জানা, এবং হ্যাঁ, তাহলে এল এর মান হচ্ছে কত? 6 মিটার, মানে 600 সেন্টিমিটার ভাগ 2। ডি এর মান হচ্ছে কত? 48। এখানে কিন্তু এই মিটারটা সেন্টিমিটার হবে, কারণ ডি এর মান বাকি সব মানগুলো যেহেতু সেন্টিমিটারে আছে তাই আমাদের এই মানটাও সেন্টিমিটারে নিতে হবে। ভি প্রাইম 0.43 ভাগ হচ্ছে ভি কত? ভি এর মান হচ্ছে 4.43। এখন এটা ক্যালকুলেট করলে কত পাওয়া যাবে সেটা একটু দেখব। 600 ভাগ 2 48 গুণন 0.43 ভাগ 4.43, এটা হচ্ছে 24.46। তো এটাকে আমরা 25 সেন্টিমিটার ধরে নেব। তো এখন কথা হচ্ছে যে আমরা কি বের করতেছি? এখানে বের করতেছি আমরা যতদূর ব্যাপী স্টিরাপের প্রয়োজন। মানে এই যে দেখেন, ধরেন এটা যদি বিম হয় একটা, এই বিমের সাপোর্ট থেকে কত দূর পর্যন্ত আমাদের স্টিরাপ লাগবে? সাপোজ ধরলাম আমরা এত দূর পর্যন্ত স্টিরাপ লাগবে, এই সাপোর্ট থেকে সাপোর্ট পর্যন্ত। এবং এই সাপোর্ট থেকে এত দূর পর্যন্ত আমাদের স্টিরাপ লাগবে। তো এখান থেকে আমাদের প্রথমে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব বের করতে হবে। এই দূরত্ব বের করার নিয়ম হচ্ছে কি যে a প্লাস 2d। তাহলে a এর মানটা আমরা বের করলাম, তারপর হচ্ছে যে এখন কি বের করবো? আমরা 2d এর মান বের করব। অতএব এখন লিখবো কি মোট স্টিরাপের দূরত্ব। অতএব মোট স্টিরাপের দূরত্ব প্রথমত হচ্ছে কি ডি প্লাস এ প্লাস ডি, মানে আপনার এ প্লাস 2d হচ্ছে। তো এটা এর মান হচ্ছে কত? 25 গুণন হচ্ছে 25 যোগ 2 ইন্টু 48। তাহলে এটা হচ্ছে কত? 48 গুণন 2 যোগ হচ্ছে 25, এটা হচ্ছে 121 সেন্টিমিটার। মানে এইখান থেকে মোট এই দূরত্ব পর্যন্ত, মানে 121 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে আপনার স্ট্র্যাপ দিতে হবে। তাহলে মোট স্ট্র্যাপ কত লাগবে? এই সাপোর্ট থেকে আপনার এই সাপোর্ট পর্যন্ত 121 সেন্টিমিটার, এবং এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত 121 সেন্টিমিটার পর্যন্ত স্ট্র্যাপ দিতে হবে। তো এ হচ্ছে আপনার স্ট্র্যাপ, মানে যতদূর ব্যাপী স্ট্র্যাপের প্রয়োজন। এই ধাপ মানে 7 নম্বর ধাপ শেষ, এবং আমরা আসবো কি 8 নম্বর ধাপে। 8 নম্বর ধাপে কি আছে? 8 নম্বর ধাপে আছে আপনার
যে স্ট্রাপের ব্যবধান, স্টেপ 8, এটা হচ্ছে কি স্ট্রাপের ব্যবধান অর্থাৎ এস এর মান। তো এই ব্যবধান বের করতে হলে আমাদের তিনটা সূত্র ফলো করতে হবে, তিনটা সূত্র। প্রথমত এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে এস ইজ ইকুয়াল টু এফ ভি এ ভি ভাগ হচ্ছে ভি প্রাইম বি। দ্বিতীয়ত হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডি ভাগ 2, এবং 3 নাম্বার হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু এ ভি ভাগ হচ্ছে 0.0015 বি। এই তিনটা। এখন এই তিনটা মানের মধ্যে আমাদের সব থেকে যে ছোট মান যেটা আসবে সে মানটাই কিন্তু হয় আমাদের স্ট্রাপের চূড়ান্ত ব্যবধান। তো এখন দেখা যাক এফ ভি, মানে এটা হচ্ছে এফ এস এর মানটা হচ্ছে কি এফ ভি। তাহলে এফ এস এর মান কত, এখানে দেখেন এফ এস এর মান হচ্ছে কত 1400। তাহলে এখানে এ মানটা হবে কত 1400। এবং এই ভিটা কি, এই ভিটা হচ্ছে কি যে স্ট্রাপের জন্য যে রডটা ব্যবহার করব সেই রডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সাপোজ ধরেন যে এই স্ট্রাপের যে চুড়ি মানে যে রডটা ব্যবহার করা হয় সেই রডটা আপনার মূলত 8 থেকে 10 মিলিমিটারের মধ্যে হয়ে থাকে। তো আমরা যদি 10 মিলিমিটার হিসেবে ধরি, মানে 10 মিলিমিটার ফাই অ্যাজ স্ট্রাপ যে পার্টটা সেটা যদি ধরি, তাহলে এ ভি মানে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আসবে পাই ভাগ 4 ইন্টু ডি স্কোয়ার, মানে 10 এর উপর স্কোয়ার, 10 মিলিমিটার মানে এটা সেন্টিমিটার করে নিতে হবে, তাহলে স্কোয়ার। তাহলে এটা কত হয়, তো এটা একটার জন্য আমরা পাইছি কত 0.7854। কিন্তু কথা হচ্ছে যে ইউ আকৃতি করে বাঁকিয়ে আপনার যে স্ট্রাপ সেটা কিন্তু প্রস্তুত বের করতে হবে। এটা কিন্তু সিঙ্গেল একটার জন্য, কিন্তু ইউ আকৃতি করে বাঁকিয়ে মানে এদিক প্লাস এদিক মানে দুই দিকের জন্য পাওয়া যাচ্ছে। তাহলে এটার সাথে আমরা 2 গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছে এটা কত 1.57। বুঝছেন, মানে সিঙ্গেলের জন্য এটা, কিন্তু সিঙ্গেল তো না, এটা তো আমাদের তো ইউ আকৃতি করে এইভাবে বাঁকিয়ে স্ট্র্যাপ দেওয়া লাগবে, তাই এটা হবে আপনার দুইটা। তাহলে এটা হবে কত 1.57। তো এটা 1.57 ভাগ হচ্ছে ভি প্রাইম বি। তো ভি প্রাইম এর মান কত পাইলাম, এখানে ভি প্রাইম এর মান পাইছি 0.43। 0.43 বি এর মান হচ্ছে 30। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে 1400 গুণন 1.57 ভাগ 0.43 গুণন হচ্ছে 30, তাহলে এটা 170.38 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এবং ডি এর মান হচ্ছে 48 ভাগ 2, তাহলে এটা হয় 24 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এবং এভি 1.57 ভাগ হচ্ছে 0.015 গুণন বি এর মান হচ্ছে কত 30, এটা কত হবে 1.57 ভাগ 0.0015 গুণন হচ্ছে বি এর মান 30, এটা হবে 34.89 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে কি বললাম, শর্ত হচ্ছে কি এগুলোর মধ্যে সব থেকে যেটা ছোট মান সেই ছোট মানটা আমাদের কি হবে গ্রহণযোগ্য। এখানে দেখতে পাচ্ছি 24 সেন্টিমিটার মানটা হচ্ছে আমাদের কি ছোট মান, তাহলে এখানে লিখবো কি অতএব স্টিরাপের ব্যবধান এস ইজ ইকুয়াল টু হচ্ছে কত 24 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তো এই হচ্ছে আপনার 8 নম্বর ধাপ, এখান থেকে 8 নম্বর ধাপ শেষ। ও আরেকটু কাজ আছে, আরেকটু কাজ হচ্ছে কি যে এই যে বিমের ধরেন এখান থেকে এখান পর্যন্ত যে আপনার স্ট্র্যাপ ব্যবহার করলেন এটুকু তো বুঝাইলাম যে 121 সেন্টিমিটার, কিন্তু এই যে এখানে যে নির্দিষ্ট ব্যবধানে মানে এখানে কত চূড়ান্তভাবে পাইলাম 24 সেন্টিমিটার, মানে একটা স্ট্র্যাপ থেকে একটা স্ট্র্যাপের ব্যবধান হচ্ছে কত আপনার 24 সেন্টিমিটার করে আমরা পেলাম। কিন্তু প্রথম যে স্ট্র্যাপটা আমাদের বসবে সেই প্রথম স্ট্র্যাপটা কত হবে, এখানে কিন্তু এটা অর্ধেক হয়ে যাবে, যে এই টোটাল যে স্ট্র্যাপ সেটা 24 ভাগ 2 মানে হচ্ছে কত 12। প্রথমে 12 সেন্টিমিটার ব্যবধানে একটা স্ট্র্যাপ নিতে হবে,
তারপর থেকে কিন্তু আপনার 24 থেকে কাউন্ট হবে। তাহলে এখানে লিখবো কি, প্রথম স্টিরাপের ব্যবধান 24/2, তাহলে হচ্ছে কত, 12 সেন্টিমিটার। এটুকু জাস্ট, আর কোনো কাজ নেই। তারপরে ধাপ হচ্ছে কি আমাদের 9 নাম্বার ধাপ, স্টেপ 9। এটা হচ্ছে কি বন্ড পীড়ন নিরীক্ষা। বন্ড পীড়ন নিরীক্ষা, ইউ ইজ ইকুয়াল টু ভি ভাগ সামেশন নট জে ডি। এখানে সামেশন নটটা কি, সামেশন নটটা হচ্ছে এন পাই ডি, মানে টোটাল যে রডগুলো ব্যবহার হয়েছে সেই রডের যে টোটাল আপনার পরিসীমা, প্রস্থচ্ছেদের যে পরিসীমা তার পরিমাণটা। তাহলে এখানে রড ব্যবহার হয়েছে কতগুলো, এখানে দেখেন যে রড ব্যবহার হয়েছে আমাদের এই 4টা 25 মিলিমিটার ব্যাস বিশিষ্ট এই 4টা রড ব্যবহার হয়েছে। তো এখন দেখি যে এন এর মান হচ্ছে কত, 4 গুণন পাই গুণন ডি, ডায়া কত 25 মিলিমিটার, মানে 2.5 সেন্টিমিটার। এখন যদি এটা গুণ করি তাহলে পাবো 4 গুণন 3.1416 গুণন হচ্ছে 2.5, এটা পাওয়া যাচ্ছে 31.416 সেন্টিমিটার। এখন এভিটা কিন্তু আপনার ওই শিয়ার ফোর্স, যেটা শিয়ার বল, এটা সর্বোচ্চ কত ছিল, 75 কত জানি, দেখা যাক আবার এখান থেকে 75-96, সর্বোচ্চ মানটা এখানে 75-96। সামেশন নটের মান হচ্ছে কত, 31.416, জে এর মান হচ্ছে কত 0.866। এটা এর আগের ধাপে বের করলাম, মানে গভীরতা বের করার সময়, এবং ডি এর মান হচ্ছে কত 48। এখন দেখা যাক এটা বন্ড পীড়ন ঠিক আছে কিনা। 7, 8, 7, 5, 9, 6 ভাগ 31.416 গুণন 0.866 গুণন হচ্ছে 48, এটা মান আসছে 5.82 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখব যে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সে প্রশ্নের প্রদত্ত মানের সাথে আমাদের মানটা ঠিক আছে কিনা। যদি মানে কম থাকে তাহলে অবশ্যই আমাদের ঠিক আছে। তো এখন দেখি এখানে ইউ এর মান দেওয়া আছে, দেখেন 15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে আমাদের মাত্র আসছে 5.82, তার মানে এটা হচ্ছে এটা অনেক কম। তাহলে এখানে লিখব যে 15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অতএব কি লিখব, ঠিক আছে। এই হচ্ছে আপনার বন্ড পীড়ন নিরীক্ষা 9 নম্বর ধাপ। এটা ধাপ এখান থেকেই শেষ, এবং এরপর ধাপ হচ্ছে কি স্টেপ 10। স্টেপ 10 এটা হচ্ছে কি বিস্তারিত চিত্র। বিস্তারিত চিত্র। তো বিস্তারিত চিত্র আঁকার সময় প্রথমে আমাদের একটা আনুমানিক বিমের নকশা এঁকে নিতে হবে, মানে বিমের চিত্র এঁকে নিতে হবে। তো মনোযোগ সহকারে দেখুন কিভাবে আঁকে। আমি চিত্র অত বেশি আঁকতে পারি না, তবুও চেষ্টা আপনাদের জন্য। এটা হচ্ছে আপনার সাপোর্ট, সে সাপোর্ট। তো নিচে কি থাকে, বিমের নিচে থাকবে আপনার হচ্ছে যে মেইন বার, এবং উপরে থাকবে হচ্ছে আপনার হ্যাঙ্গার বার।
উপরে হ্যাঙ্গার বারের কাজ কি, রডগুলোকে শুধুমাত্র যথাস্থানে ধরে রাখা, এবং নিচের মেইন বারের কাজ হচ্ছে কি যাবতীয় যে টান পীড়ন সেই টান পীড়ন প্রতিরোধ করা। আর উপরে যে আপনার হ্যাঙ্গার বার, এটা জাস্ট রডগুলোকে মানে বিমের রডগুলোকে যথাস্থানে ধরে রাখা। তো এটা এদিক দিয়ে হুক করা থাকে এবং এটা এদিক দিয়ে হুক করা থাকে। এটা হচ্ছে বেসিক জিনিস। তারপরে আপনার এ পাশে হচ্ছে যে কভারিং থাকে, এটুকু মানে পুরোটা লেগে থাকবে না, এখানে কভারিং থাকবে, এ পাশেও কভারিং থাকবে। তো এখন আমরা প্রশ্নে আমরা উত্তর করার সময় আমরা কি পাইছি যে এ পাশ থেকে এ পাশ পর্যন্ত আপনার 121 সেন্টিমিটার পর্যন্ত আপনার স্ট্র্যাপ লেগেছিল এবং এ পাশ থেকে সেম ভাবে 121 পর্যন্ত। তো কথা হচ্ছে যে ক্র্যাঙ্কের একটা হিসাব থাকে যে ক্র্যাঙ্কটা কত দূরে করতে হয়। ক্র্যাঙ্ক করতে হয় সাধারণত L/7 দূরত্বে। এখানে এল এর মান কত, পুরোপুরি হচ্ছে আপনার 6 মিটার। তাহলে এখানে দেখেন যে 600 ভাগ হচ্ছে 7, তাহলে 85.71, মোটামুটি 86 সেন্টিমিটার দূরে আপনার হচ্ছে যে ক্র্যাঙ্ক করতে হবে। এখান পর্যন্ত 86, জাস্ট এ পর্যন্ত একটা ক্র্যাঙ্ক রড দিতে হবে, মানে উপর থেকে নিচে এই যে এইভাবে এখান পর্যন্ত, এবং ঠিক সেম ভাবে এখান পর্যন্ত একটা ক্র্যাঙ্ক হবে। আর বাদ বাকি যে আপনার স্ট্র্যাপ গুলো, এই যে প্রথম স্ট্র্যাপ এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত আপনার আসছিল কত, এটা আসছিল 12, মানে টোটালের অর্ধেক। তারপরে এখান থেকে আপনার 24 পর্যন্ত চলতে থাকবে এ পর্যন্ত, তারপরে এখান থেকে সেম ভাবে 12, তারপরে এইভাবে চলতে থাকবে 24 পর্যন্ত। তার মধ্যেখানে আপনার হচ্ছে যে স্ট্র্যাপের প্রয়োজন নেই, কিন্তু তবুও দুই একটা দেওয়া থাকে, সেটা কি যেন রডটা বাঁকিয়ে না যায়, মানে তার স্থান থেকে দূরে যেন না চলে যায়, সেজন্য এখানে দেওয়া থাকে। তো এটা হচ্ছে মোটামুটি আপনার বিমের যে চিত্র সেটা। আর আরেকটা কাজ হচ্ছে কি যে মাপগুলো এখন দিয়ে দেবো। এখানে হচ্ছে মেইন বার, আর এটা হচ্ছে কি আপনার উপরের পৃষ্ঠ, এটা হচ্ছে কত 48, মানে এটুকু হচ্ছে আপনার কি কার্যকরী গভীরতা, এবং এখান থেকে এখান পর্যন্ত টোটাল হচ্ছে কত আপনার, টোটালটা হচ্ছে যে 54 সেন্টিমিটার যে গভীরতা সেটা। তো এখন রডগুলোর নাম দিব। এই রডটা কি আপনার হচ্ছে মেইন বার। মেইন বার কয়টা, মেইন বার ব্যবহার হচ্ছে 4টা 25 মিলিমিটার ব্যাসের, এবং উপরেরটা এটা 16 মিলিমিটার দিলেই এনাফ, এর চেয়ে বেশি লাগে না। এটা হ্যাঙ্গার বার হবে 2টা 16 মিলিমিটার ব্যাসের ব্যাস বিশিষ্ট রড, এবং এটা হচ্ছে কি 2টা রড ক্র্যাঙ্ক করতে হবে। মেইন বারগুলো উপরে 2টা ক্র্যাঙ্ক করতে হবে, সেটা কত 25 মিলিমিটার 2টা রড ক্র্যাঙ্ক করতে হবে। আর স্ট্র্যাপ তো আপনারা তখন দেখলেন, স্ট্র্যাপ ধরছে কত 10 মিলিমিটার ব্যাস বিশিষ্ট আপনার হচ্ছে যে স্ট্র্যাপ, সেটা ডিস্টেন্স কত 24 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, মানে একটা থেকে আরেকটা ডিস্টেন্স 24 সেন্টিমিটার টু সেন্টার। তো এখানে আপনার এখানে লিখে দিবেন যে এটা মেইন বার, এবং এটা হচ্ছে যে হ্যাঙ্গার বার, হ্যাঙ্গার বার। এইটা মোটামুটি এখান থেকে শেষ। আর এরপরে যে কাজটা সেটা হচ্ছে যে এর প্রস্থচ্ছেদ একে দেখাতে হবে, 2টা প্রস্থচ্ছেদ, 1টা 2টা 3টা 4টা, আরেকটা 1 2 3 4 1 2। কথা হচ্ছে যে দেখেন এখানে নিচে ছিল 4টা, এবং এখানে হয়ে গেছে উপরে 4টা, কারণটা কি বলতে পারবেন? কারণটা হচ্ছে কি যে এখানে যে আপনার হ্যাঙ্গার বার সেটা উপরে উঠে গেছে। কেন উপরে ওঠার কারণটা কি? কারণ হচ্ছে কি আমরা জানি যে সাপোর্টের নিকটে সবসময় কি হয়, ঋণাত্মক মোমেন্ট সৃষ্টি হয়। ঋণাত্মক মোমেন্ট সৃষ্টি হওয়ার কারণে এই রডগুলো বাঁকিয়ে উপরের দিকে উঠে গেছে। তাই উপরের দিকে উঠে যাওয়ার কারণে আপনার উপরে যে 2টা আপনার ছিল হ্যাঙ্গার বার ছিল, এবং নিচ থেকে মেইন বার 2টা উপরে চলে গেছে, সেই জন্য হয়ে গেছে উপরে 4টা। এই 4টা হচ্ছে উপরের, এবং এই নিচের এই 2টা হচ্ছে, এই নিচের 2টা কিন্তু মেইন বার, এই 2টা কিন্তু সোজা স্ট্রেট বরাবর চলে গেছে। আশা করি বুঝতে পারছেন। মানে এখান থেকে ঠিক এইটা, মানে এই জায়গাটাও যদি কাটা যায় এই মধ্য বরাবর, তাহলে এরকমটা দেখতে পাবো। তো এখানে আর এক্সট্রা ভাবে লিখলাম না, আপনারা লিখে নেবেন। আর এই চিত্র মতোই এখানে যা যা রড ব্যবহার হয়েছে এখানেও ঠিক সেম
একই রড, এটা হচ্ছে আপনার স্ট্র্যাপ 10 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, এবং এগুলো তো মেইন বার বললামই, এগুলো 25 মিলিমিটার ব্যাস বিশিষ্ট চারটা। এখানকার দুইটা হচ্ছে আপনার মেইন বার 25 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, এবং এটা হচ্ছে 16 মিলিমিটার ব্যাস বিশিষ্ট আপনার হ্যাঙ্গার বার এখান পর্যন্ত। তো আশা করি ফুল ডিজাইন যে আপনার স্টেপ বাই স্টেপ করা হলো, যে প্রত্যেকটা স্টেপ আপনারা অনেক ভালো বুঝেছেন, এবং যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপ ইত্যাদির সাথে আপনারা যোগাযোগ করবেন, এবং তাৎক্ষণিকভাবে আমাদের টিম আপনাদের সাহায্য করার জন্য চেষ্টা করবে। ধন্যবাদ। Subscribe to my channel.